আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি 25 ব্যাচের সবাইকে ওয়েলকাম করছি আমাদের একটা ব্র্যান্ড নিউ রিভিশন লাইভ ক্লাসে। বায়োলজির যেই ফাইনাল রিভিশন ওয়ান শট লাইভ ক্লাসগুলো আমরা নিচ্ছি, এখানে কিন্তু আমাদের টার্গেট থাকতেছে যে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা যাতে সুন্দর করে কম্প্যাক্টভাবে কমপ্লিট করে দেওয়া যায়। সো আমাদের অলরেডি কিন্তু ক্লাসগুলো চলছে, তোমাদের দারুণ সাড়া দেখতে পাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি। আমরা আগের দিন কোষের গঠন এবং কোষ বিভাজন এই দুইটা চ্যাপ্টার কিন্তু আমরা ক্লাস শেষ করেছি। আজকে আমরা নগ্নবীজি এবং আবৃতবীজি এই চ্যাপ্টারটা পড়বো। সো তোমরা সবাই জয়েন করতে পারলে কি না আমাকে একটু জানিয়ে দাও। আমাদের এই ক্লাসগুলার উদ্দেশ্য হচ্ছে, তোমরা অনেকেই আমি জানি যে বায়োলজি ঠিকমতো এখনও পড়া হয় নাই, ঠিকমতো গুছানো হয় নাই। সো তোমাদের যাদের এখনও ঠিকমতো পড়া হয় নাই, ঠিকমতো গুছানো হয় নাই, অথবা যাদের অলরেডি একবার পড়া হয়েছে, একটা সুন্দর কম্প্যাক্ট গোছানো রিভিশন দিতে চাও অল্প টাইমের মধ্যে, এই ক্লাসগুলো কিন্তু তাদের সবার জন্য, তাই না? অন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে পড়তে আসলে বায়োলজি পড়ার খুব একটা সময় পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু মেডিকেল টপার ক্লাব, আমাদের এই গ্রুপ থেকে আমি ডক্টর তৌফিক পিকন এবং তোমাদের ডক্টর সুস্মিতা আপু, আমরা তোমাদের দায়িত্ব নিয়েছি যে বায়োলজি সাবজেক্টটা কিন্তু তোমাদের একদম নিশ্চিন্তে কমপ্লিট করে দেবো আমরা। সো জাস্ট তোমরা আমাদের এই যে রুটিনটা আছে, এই রুটিনটা অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে। সন্ধ্যা 7টার সময় তোমরা জাস্ট গ্রুপে আসবা, একটা ক্লাস করবা, তোমার বায়োলজির চিন্তা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলবা, আর কিছুই করতে হবে না, তুমি জাস্ট ক্লাসগুলো করলেই হয়ে যাবে। ওকে, সো আমি দেখি সবাই জয়েন করতে পারলো কিনা, আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু কাইন্ডলি সবাই জানিয়ে দাও। ওকে, আমার রেগুলার স্টুডেন্টগুলো কোথায়? তাজুল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ সাবিহা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাজিয়া সুলতান আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাজুল বলেছে অল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করব। তো জয়েন করার জন্য আমি একটু সময় দিচ্ছি, সবাই জয়েন করে ফেলুক আস্তে আস্তে। মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে আশা করি সবারই। তো তাহলে আমরা আগের দিন কোষের গঠন এবং কোষ বিভাজন এই দুইটা চ্যাপ্টার কিন্তু আমরা কমপ্লিট করছি, তাই না? এই দুইটা চ্যাপ্টার কিন্তু আমরা সুন্দর মতো কমপ্লিট করছি, কোষের গঠন এবং হচ্ছে কোষ বিভাজন। আজকে আমরা নগ্নবীজি আবৃতবীজি পড়ব। এরপরে তোমাদের আগামীকালকের ক্লাসটা কিন্তু অণুজীব, এইটা তোমাদের ডক্টর সুস্মিতা আপু নিবে। ঠিক আছে, তোমাদের ডক্টর সুস্মিতা আপু নিবে এই ক্লাসটা অণুজীব। সবাই অবশ্যই কালকের ক্লাসেও জয়েন করবা। ঠিক আছে, আর বাকি ক্লাসগুলো ঈদের পরে হবে, 10, 11, 12 তারিখে। হ্যাঁ, সো তোমাদের তো আর এখন ঈদ বলতে কিছু নাই, ঈদ মানে শুধু ঈদের দিনটা তোমরা আসলে ছুটি নিবা। বাকি দিনগুলো কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হবে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা চলে আসছে। সো আমরা এই যে 12 তারিখ পর্যন্ত, এর মধ্যে কিন্তু দেখো তোমাদের বোটানি সিলেবাসটা শেষ করে দিব আমরা, আর এরপরে কিন্তু জুলজির ক্লাস হবে। হ্যাঁ, সো সবাই অবশ্যই এই ক্লাসগুলোতে জয়েন করবা। তোমার সারা দিনে আর কখনোই বায়োলজি পড়তে হবে না, তুমি ক্লাসগুলোতে জয়েন করো, তোমার সিকিউ একদম সিকিউ পার্টটা বিশেষ করে কাভার হয়ে যাবে। আর এমসিকিউ তো তুমি পরীক্ষার আগের দিন পড়লেই হবে। আর তোমাদের যদি মনে হয় যে ভাই এমসিকিউতে হেল্প দরকার, আমরা এমসিকিউ এর উপরেও ক্লাস নিয়ে নিব, সেটা আমাদেরকে জানাবা গ্রুপে, আমরা তাহলে সেভাবে ক্লাস নিতে পারবো। তোমাদের সবার কাছে, যারা এই পর্যন্ত জয়েন করে ফেলছো, সবার কাছে একটা রিকোয়েস্ট, যে তোমার যে ফ্রেন্ডটা আছে যার এখনও বায়োলজিটা গুছানো হয় নাই, বায়োলজিটা রিভাইজ করা দরকার, হ্যাঁ, তাকে মেনশন করে দাও, তার সাথে একটু ক্লাসটা শেয়ার করে দাও, সো দ্যাট তুমি আর সে একসাথে ক্লাসটা করে ফেলতে পারো। ওকে, হ্যাঁ, শিলা, শিলা তো না, পুষ্পিতা আদাব, ভালো আছি আলহামদুলিল্লাহ। আব্দুল কুদ্দুস, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওকে, ঠিক আছে, মোটামুটি মনে হচ্ছে সবাই আমরা জয়েন করে ফেলছি। তাহলে শুরু করি, তোমরা যদি রেডি বলো আমি শুরু করব। আমি একটু কমেন্টসে দেখতে চাই তোমরা রেডি কিনা, এবং আগের দুইটা ক্লাস তোমাদের কেমন পড়া হলো বা আসলে পড়া হলো কিনা এটা আমাকে একটু কমেন্টে জানাও। আগের দুইটা ক্লাস তোমাদের কেমন লেগেছে? ললিত, হ্যাঁ আদাব, ভালো আছি। তামান্না বিনতে মিজান, হ্যাঁ ভালো আছি। ওকে, আমরা কি সবাই রেডি? মারিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম। ললিত প্রেজেন্ট, ইয়েস প্রেজেন্ট স্যার। এমসিকিউ ক্লাস, হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদের জন্য ক্লাস নেওয়ার। আমাদের ডিউটির ফাঁকেও আমরা চেষ্টা করছি, আমাদের হসপিটাল ডিউটির বাইরেও তোমাদের যাতে
এই এইচএসসির টাইমটাতে তোমাদেরকে সাপোর্ট দেওয়া যায়। আমাদের এই ক্লাসগুলো শেষ হলে তোমাদের এইচএসসির মধ্যেও কিন্তু আমরা ক্লাস নেব। তোমার যেদিন বায়োলজি পরীক্ষা হবে, বায়োলজি পরীক্ষার আগে যে তোমার ছুটিটা থাকবে, এই ছুটিতে কিন্তু আমরা তোমার আবার রিভিশন ক্লাস নিব, ঠিক আছে? সো মিস করা যাবে না। কমপ্লিট বায়োলজি নিয়ে তোমার কোনো টেনশনই করতে হবে না। হ্যাঁ, অনেক ভালো লাগছে বলছো আগের ক্লাসগুলো, থ্যাংক ইউ। সাবিয়া বলছো অল ক্লাস ভালো ছিল, হেল্পফুল ছিল, থ্যাংক ইউ সো মাচ। হীরা হীরা বলেছো অনেক অনেক ভালো ছিল। ওকে, ঠিক আছে, যাক তাহলে তোমাদের যেহেতু ভালো লাগছে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করি। আমাদের সময় বোর্ড পরীক্ষার আগে আমাদের এরকম রিভিশন ক্লাসের তেমন কোনো সুযোগ ছিল না, আমাদের নিজেদেরই গুছাই টুছাই সব পড়তে হইতো। তোমাদের তো এখন মোটামুটি সব জায়গায় অনেক রিভিশন ক্লাস হয়, তো তোমাদের যার ক্লাস ভালো লাগে অবশ্যই ক্লাস করবা। হ্যাঁ, রিভিশন ক্লাসগুলো করলে লাভ হয়। তাহলে নগ্নবীজি আবৃতবীজি এই চ্যাপ্টার থেকে, যেমন আগের দিন আমরা কোষ বিভাজনের ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো আগেই দেখাই দিচ্ছিলাম, আমি নগ্নবীজি আবৃতবীজিতেও বলে দিচ্ছি। 3টা জিনিস আমরা পড়বো এবং এই 3টা জিনিস থেকে একটা সিকিউ আমার কমন চলে আসবে, ঠিক আছে? আমরা 3টা জিনিস পড়বো, একটা সিকিউ কমন চলে আসবে। সাধারণত নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারটা বড়, বেশ বোরিং, কঠিন জিনিসপত্র আছে, টার্ম আছে কিছু, কিন্তু সিকিউর জন্য আমরা অল্প কয়েকটা জিনিস পড়বো। এইটুকু পড়লে আমার কাভার হয়ে যাবে, সিকিউ কমন চলে আসবে এবং আমি লিখতে পারবো। সাধারণত নগ্নবীজি আবৃতবীজি থেকে প্রশ্ন আসলে তোমরা লিখতে চাও না, কিন্তু তুমি যদি এই চ্যাপ্টারের কোশ্চেন যদি আসে এবং তুমি খুব সুন্দর করে, যে যেমন জবার পুষ্প প্রতীকের সংকেতটা আছে, এগুলো তুমি যদি জাস্ট সুন্দর করে একটু আঁকাই দিতে পারো, ঠিক আছে, এই প্রশ্নে কিন্তু 10-এ 10 পাওয়া সম্ভব। তো কিভাবে লিখতে হবে সুন্দর করে গুছায় ওইটা আমি দেখাই দিব। ওকে, ঠিক আছে। তাহলে প্রথম যে টপিকটা আমাদেরকে পড়তে হবে, 1 নাম্বার যে টপিকটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে হ্যাঁ 1 নাম্বার যে টপিকটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে নগ্নবীজি ভার্সেস আবৃতবীজি। মানে কি? মানে হচ্ছে বেসিক্যালি আমাদেরকে পার্থক্যটা পড়তে হবে। হ্যাঁ, এখন পার্থক্যটা কেন পড়বো? কারণ পার্থক্য পড়লে আমার অটোমেটিক বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। পার্থক্য পড়লে আমার অটোমেটিক কি পড়া হয়ে যাবে? বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। কারণ বৈশিষ্ট্য আসে, পার্থক্য আসে, নগ্নবীজির পার্থক্য বৈশিষ্ট্য আসে, আবৃতবীজির বৈশিষ্ট্য আসে, পার্থক্য আসে এদের দুজনের মধ্যে। সো আমরা পার্থক্য পড়লে বেসিক্যালি অটোমেটিক কিন্তু বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে, তাই না? এখানে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না। ওকে, আচ্ছা, সো নগ্নবীজি আবৃতবীজি পার্থক্য বৈশিষ্ট্য পড়ব। এখন আবৃতবীজির মধ্যে আবার আছে কি বলতো? আবৃতবীজির মধ্যে আছে আবার তোমার পোয়েসি এবং মালভেসি, তাই না? এই দুইটা আছে। তাহলে পোয়েসি এবং মালভেসি এই দুইটারও পার্থক্য এবং বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে। বেসিক্যালি ওই যে একবীজপত্রী দ্বিবীজপত্রী আর কি, ঠিক আছে? তো এটারও পার্থক্য পড়লে অটোমেটিক আমার বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়া হয়ে যাবে। কেমন? ওকে, ঠিক আছে। এইটা আর 3 নম্বরে হচ্ছে এই যে পোয়েসি মালভেসি, এইটার মধ্যে এই পোয়েসি থেকে আমার আছে হচ্ছে ধান, আর মালভেসি থেকে আছে আমার হচ্ছে জবা। এই ধান এবং জবা এদের কয়েকটা জিনিস আমাকে পড়তে হবে এবং আঁকা শিখতে হবে। সেটা কি কি? যেমন হচ্ছে পুষ্প প্রতীক, এটা আমার জানতে হবে, এবং পুষ্প সংকেত। এটা আমাকে পারতে হবে, ঠিক আছে? পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, এটা আমাকে পারতে হবে। আর এই সবগুলোরই, যেমন আবৃতবীজি বলো, নগ্নবীজি বলো, পোয়েসি মালভেসি বলো, ধান বলো, জবা বলো, এদের গুরুত্ব আসে তোমার। সো গ নাম্বারে যদি এই ধরনের পার্থক্য বা বৈশিষ্ট্য কিছু আসে, ঘ নাম্বারে আসে সবার ক্ষেত্রেই তোমার গুরুত্ব জিনিসটা পড়তে হবে। এখন গুরুত্বের মধ্যে তোমরা দেখবে অনেক কিছু আছে, যেমন অর্থনৈতিক গুরুত্ব আছে, এইটাই হচ্ছে মেইন। সো ওই গুরুত্বগুলো আমাকে একটু পড়তে হবে যাতে আমি ঘ নাম্বারে সুন্দর মতো কি করতে পারি? লিখতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে আমার টপিক, নগ্নবীজি আবৃতবীজি, পোয়েসি আবৃতবীজির মধ্যে পোয়েসি মালভেসি, ধান জবা, এদের পার্থক্য বৈশিষ্ট্য, পুষ্প প্রতীক, পুষ্প সংকেত। এইটুকু যদি আমি খুব সুন্দর করে পড়ে ফেলতে পারি, এই চ্যাপ্টার আমার কমপ্লিট। ওকে, সবাই রেডি? তাহলে আমরা শুরু করতেছি, কেমন?
আচ্ছা, আর যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিব তখন এই চ্যাপ্টার থেকে কিন্তু এর বাইরেও বিভিন্ন জিনিসপত্র পড়তে হবে। হ্যাঁ, এর বাইরে যেমন সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষার সময় এইখানে আমি যা যা লিখছি এই জিনিসপত্রগুলো সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষার সময় খুব একটা বেশি আসে না। মেডিকেল ভর্তি পরীক্ষার সময় এই চ্যাপ্টারের অন্যান্য যে অংশগুলো যেগুলো তোমার সিকিউর জন্য একেবারেই ইম্পর্টেন্ট না, ওই জায়গাগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় প্রশ্ন আসে। হ্যাঁ, তো আমরা তোমাদের যখন এইচএসসি শেষ হয়ে যাবে, আমরা হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন যখন শুরু করব, তোমাদের এইচএসসি একদম যেই শেষ হবে, রিটেন পরীক্ষাটা শেষ হবে, তখন থেকে আমরা অনেকগুলো ফ্রি ক্লাস নিব, সো দ্যাট তোমরা বুঝতে পারো যে মেডিকেলের জন্য ক্লাসগুলো কিভাবে করতে হয়, কিভাবে পড়তে হয়। ঠিক আছে? ওকে, তাহলে রেডি? আমরা সবাই শুরু করি। হ্যাঁ, নগ্নবীজি এবং আবৃতবীজির পার্থক্য দিয়ে শুরু করি। সো পার্থক্য বা বিশেষ করে পার্থক্য যখন আসবে তখন তোমরা অলওয়েজ যেটা চেষ্টা করবা, আমি সবসময় বলছি তোমাদের, তোমরা অনেকেই যেটা করো সেটা হচ্ছে তোমরা পার্থক্যগুলোকে এইভাবে লিখো যে নগ্নবীজি আর আরেক সাইডে লেখা হচ্ছে আবৃতবীজি, এইভাবে করে লেখো। কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবা যে শুধু নগ্নবীজি আবৃতবীজি লিখবে এবং যে তার সাথে এই যে পার্থক্যের বিষয়টা লিখবে। ঠিক আছে? পার্থক্যের বিষয় এই জিনিসটাকে এক্সট্রা করে যে লিখবে তার নাম্বারেও পার্থক্য চলে আসবে। ঠিক আছে? যে শুধুমাত্র দুইটা লিখছে নগ্নবীজি আবৃতবীজি আর যে এই যে পার্থক্যের বিষয় সহ তারপরে লিখছে পার্থক্যটা, তার নাম্বার কিন্তু ভালো আসবে। বুঝতে পারছো? ওকে, তাহলে আচ্ছা, যারা নতুন জয়েন করলা কোনো অসুবিধা নাই, আমরা এই মাত্র শুরু করলাম। ঠিক আছে? এই মাত্র আমরা শুরু করলাম, কোনো অসুবিধা নাই। আমরা এই টপিকগুলো পড়বো, নগ্নবীজি আবৃতবীজি, এগুলার পার্থক্য বৈশিষ্ট্য, পোয়েসি মালভেসি পার্থক্য বৈশিষ্ট্য, আর ধান জবা এগুলার পুষ্প প্রতীক পুষ্প সংকেত। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলা পড়বো। ওকে, ঠিক আছে। এইবার দেখো, তাহলে প্রথমে আমার যে পার্থক্যের বিষয়, এক নাম্বার যে পার্থক্যের বিষয় সেটা হচ্ছে গর্ভাশয় বা গর্ভদণ্ড। কিভাবে মনে রাখবো আমি এতগুলো পার্থক্য? কিভাবে মনে রাখবো? দেখো, খুব সহজ। এখানে আমি অনেকগুলো পার্থক্য লিখবো এবং সেটা কিভাবে মনে রাখতে হবে এবং পরীক্ষার খাতায় লিখে আসতে হবে এটাও আমি দেখাই দিব। ঠিক আছে? তো নগ্নবীজি কেন নগ্নবীজি, এই জিনিসটা জাস্ট মনে করলেই কিন্তু আমার পার্থক্য চলে আসে। নগ্নবীজি কেন নগ্নবীজি বলো তো? কারণ এদের বীজ নগ্ন অবস্থায় থাকে। কথা হইল, বীজ কেন নগ্ন অবস্থায় থাকে? কারণ এদের ফল নাই। আচ্ছা, আবার ফল নাই, ফল কেন নাই? কারণ কি বলতো? ফল কোথা থেকে উৎপন্ন হয়? এটা কে বলতে পারবে? ফল কোথা থেকে উৎপন্ন হয়? গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয়। তাহলে এদের গর্ভাশয় বা গর্ভদণ্ড এটা কিন্তু নাই। ঠিক আছে? তাইলে গর্ভাশয় বা গর্ভদণ্ড নাই। কিন্তু আবৃতবীজি উদ্ভিদে কিন্তু গর্ভাশয় কি আছে? গর্ভাশয় আছে, গর্ভাশয় গর্ভদণ্ড এগুলো আছে। তাহলে ঠিক সেম ভাবে এবার তুমি চিন্তা করো, তাহলে এই পরের দুইটা আমি লিখে ফেলতে পারবো। এর যেহেতু গর্ভাশয় গর্ভদণ্ড নাই, তাহলে এর কি ফল আছে? এর যে বীজ, তাহলে সেটাও আমি লিখে ফেলবো। তাহলে দেখো, নগ্নবীজি উদ্ভিদে গর্ভাশয় যেহেতু থাকে না, এই জন্য ফল সৃষ্টি হয় না। এই জন্যই, যেহেতু ফল সৃষ্টি হয় না, এই জন্য বীজ নগ্ন অবস্থায় থাকে। ঠিক আছে? তাহলে এই পাশাপাশি এগুলো লিখে ফেলতে পারবো। এর কি ফল সৃষ্টি হয় এবং বীজ থাকে হচ্ছে কি বলো? আবৃত। তাই তো? তাহলে দেখো, তিনটা পার্থক্য কিন্তু আমরা ইজিলি লিখে ফেলতে পারছি, কোনো ব্যাপার না। তিনটা পার্থক্য কি আমরা ইজিলি লিখে ফেলছি। হ্যাঁ হুমাশা, তোমার কমেন্টস দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই, তোমার কমেন্ট দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, এইবার দেখো দুইটা জিনিস তুমি একটু দেখো। 4 এবং 5 এই দুইটা জিনিসই হচ্ছে পরাগায়ন নিয়ে। কি নিয়ে? পরাগায়ন নিয়ে। তুমি চিন্তা করো,
একটা পয়েন্ট হচ্ছে এর পরাগায়ন কিসের মাধ্যমে হয়, আর একটা হচ্ছে এর পরাগরেণুটা কিভাবে আসে। একটা হচ্ছে পরাগায়ন, আর একটা লিখবা পরাগায়নের মাধ্যম। ঠিক আছে, একটা লিখবা হচ্ছে পরাগায়ন, একটা লিখবা পরাগায়নের মাধ্যম। তাহলে পরাগায়ন এইখানে নগ্নবীজিতে সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। কিভাবে? সরাসরি পরাগরেণুটা সরাসরি ডিম্বকরন্ধ্রে পতিত হয়। ঠিক আছে, সরাসরি ডিম্বকরন্ধ্রে পতিত হয়। আর এইখানে যেহেতু আমার গর্ভাশয়, গর্ভমুণ্ড এগুলো আছে, এটা এটা কোথায় হয়? গর্ভমুণ্ডে পতিত হয়। তাহলে এর পরাগায়নের মাধ্যমের কি ডিফারেন্স আছে? পরাগায়ন কিভাবে হচ্ছে? নগ্নবীজিতে পরাগায়ন হয় শুধুমাত্র বায়ুর মাধ্যমে। শুধুমাত্র কিসের মাধ্যমে? বায়ুর মাধ্যমে, শুধুমাত্র বায়ুর মাধ্যমে। আর আবৃতবীজিতে কিসের মাধ্যমে? বায়ুর মাধ্যমে হতে পারে, সেটা পানির মাধ্যমে হতে পারে, সেটা পতঙ্গের মাধ্যমেও কিন্তু হতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা তো জানো যে নগ্নবীজির চেয়ে আবৃতবীজি হচ্ছে উন্নত উদ্ভিদ, তাই না? তোমরা হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একজন সবাইকে মেনশন করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা তো সবাই জানো, তাই না, যে আমরা যে একদম 5th চ্যাপ্টার থেকে পড়ি, তাই না? কি পড়ি? শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এইভাবে এই সিরিয়ালে পড়ি না? প্রথমে হচ্ছে শৈবাল, তারপরে শৈবাল, তার থেকে একটু উন্নত ছত্রাক, তার থেকে একটু উন্নত ব্রায়োফাইটা, তার থেকে একটু উন্নত টেরিডোফাইটা, তার থেকে একটু উন্নত নগ্নবীজি, তার থেকে উন্নত হচ্ছে আবৃতবীজি। আবৃতবীজি হচ্ছে সবচেয়ে বেশি উন্নত, এবং যত উন্নত বৈশিষ্ট্যগুলো আছে সব কিসের মধ্যে থাকবে? আবৃতবীজির মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে 4, 5 আরো দুইটা পয়েন্ট আমরা পড়ে ফেললাম। এবার দেখো, পরে আমরা আরো দুইটা পয়েন্ট পড়ি, 6 এবং 7 আরো দুইটা পয়েন্ট পড়ি। 6 এর সাথে আমরা কি পয়েন্ট পড়তে পারি? এই দুইটা পয়েন্ট পড়তে পারি। একটা হচ্ছে দ্বিনিষেক ঘটে কিনা, এবং যদি দ্বিনিষেক ঘটে থাকে তার মধ্যে অবশ্যই এন্ডোস্পার্ম এই বিষয়টা আসবে। তাহলে দ্বিনিষেক ঘটে কিনা আর এন্ডোস্পার্মটা কেমন, হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড, এই জিনিসটা আসবে। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো, এটা হচ্ছে অনুন্নত, নগ্নবীজি হলো অনুন্নত, দ্বিনিষেক হলো একটা উন্নত বৈশিষ্ট্য। দ্বিনিষেক মানে কি? দুইবার নিষিক্ত হওয়া। তোমার যেই শুক্রাণু ডিম্বাণু আছে এগুলো দুইবার নিষিক্ত হবে। ডিম্বাণুটা বেসিক্যালি দুইবার নিষিক্ত হওয়া। তো এখানে দ্বিনিষেক ঘটে না নগ্নবীজিতে, যেহেতু সে অনুন্নত, এখানে দ্বিনিষেক ঘটে না। এই জন্য এর যে এন্ডোস্পার্ম আছে, এই এন্ডোস্পার্মটা হচ্ছে হ্যাপ্লয়েডই থাকে, যেহেতু দুইবার নিষেক ঘটে না। বাট আবৃতবীজিতে আমার দ্বিনিষেক ঘটে, এবং দ্যাটস ওয়াই এর এন্ডোস্পার্ম হয় ট্রিপ্লয়েড। ঠিক আছে, এগুলো নিয়ে আরো বিস্তারিত জানার আছে, বাট এখন তোমার দরকার নেই, এখন তুমি পার্থক্য আকারে জিনিসটা লিখতে পারলেই হবে। আচ্ছা, তুমি চাইলে আরো লিখতে পারো, তুমি পার্থক্যের পয়েন্ট যত লিখতে পারবা তত ভালো। সো ধরো আরেকটা তুমি লিখতে পারো, সেটা হচ্ছে কি আছে? ভেসেল। হ্যাঁ, জাইলেম, ফ্লোয়েম, এই জিনিসটা ভেসেল বা পরিবহন সিস্টেম, এইটা তোমার যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে, সেটা তুমি ব্রায়োফাইটা, টেরিডোফাইটা বলো, নগ্নবীজি, আবৃতবীজি বলো, সবার ক্ষেত্রে এই জিনিসটা উল্লেখ করা ভালো। যারই পার্থক্য আসুক, এই পরিবহন সিস্টেমটা কার উন্নত, কার অনুন্নত, কার মধ্যে কি আছে, এই জিনিসটা তোমার ইনক্লুড করে দেওয়া ভালো। তাহলে তুমি লেখো পার্থক্যের বিষয় হচ্ছে ভেসেল ও সঙ্গী কোষ। তাহলে নগ্নবীজি হচ্ছে অনুন্নত। তুমি চিন্তা করো, নগ্নবীজি কি?
নগ্নবীজি হচ্ছে অনুন্নত। তাহলে এইখানে জাইলেমের মধ্যে ভেসেল থাকবে না, আবার ফ্লোয়েমের মধ্যে সঙ্গীকোষ থাকার কথা, এটা থাকবে না, কিন্তু আবৃতবীজিতে দুইটাই থাকবে। তো এই 8টা লিখলেই এনাফ, ঠিক আছে? তুমি যদি 6টাও লেখো তাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাট যারা বেশি মার্কস পাইতে চাও, ভালো মার্কস পাইতে চাও, সুন্দর করে পার্থক্যের বিষয়ে 8টা কথা লিখবা। নগ্নবীজিতে আছে কি, আবৃতবীজিতে আছে কি। সো তুমি যদি পার্থক্যের বিষয়টা খুব সুন্দর করে জানো, দেখো আমি খুব সুন্দর করে গুছায় লিখে দিছি। গর্ভাশয় গর্ভদণ্ড, ফল বীজ। গর্ভাশয় নাই এই জন্য ফল নাই, এই জন্য বীজ নগ্ন। 3টা পয়েন্ট একসাথে। পরাগায়নের মধ্যে পরাগরেণুটা কিভাবে যায়? সরাসরি ডিম্বকরন্ধ্রে যায়, গর্ভমুণ্ডে যায়। আর পরাগায়ন কোন মাধ্যমে হয়? বায়ু বা বায়ু পানির মাধ্যমে হয়। পরাগায়ন নিয়ে দুইটা, দ্বিনিষেক এন্ডোস্পার্ম একই সাথে, আর একটা হচ্ছে ভেসেল সঙ্গীকোষ। তাহলে এইভাবে যদি সুন্দর করে তুমি নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য লিখে আসতে পারবা না এখন? যদি বৈশিষ্ট্য বলে এই এক পাশের সবগুলো লিখে দিবা, যদি বৈশিষ্ট্য বলে ওই পাশের সবগুলো লিখে দিবা। পারবো কিনা সবাই বলো? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এই পর্যন্ত আমরা সবাই পারবো কিনা? রেডি? তো এই চ্যাপ্টারটা একটু মানে পড়তে সাধারণত একটু বোরিংই লাগে, আমি জানি, এটা কিছু করার নাই, বাট পড়তে হবে, কিছু করার নাই, কারণ সিকিউ আসে এবং তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। সো বোটানির অন্যান্য সব চ্যাপ্টারের চেয়ে এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগে পড়তে, কারণ এখানে টার্মিনোলজিগুলো নতুন নতুন খুব। গয়ের জন্য কতগুলা পয়েন্ট লিখবা? গয়ের জন্য তুমি 6টা পয়েন্ট লিখলেই এনাফ, ঠিক আছে? 6টা পয়েন্ট লিখলেই এনাফ। রেডি? তাইলে আমার নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য এবং বৈশিষ্ট্য কিন্তু হয়ে গেল। এইবার আমরা পরের পার্থক্য এবং বৈশিষ্ট্যটায় চলে যাই। চলো, পরের পার্থক্য এবং বৈশিষ্ট্যটা কি? পরের পার্থক্য একটা হচ্ছে পোয়েসি, আর একটা হচ্ছে মালভেসি। ওকে, আচ্ছা। তাহলে এইটারও পার্থক্যের বিষয়গুলো লেখা খুব সহজ, তুমি চিন্তা করে দেখো। দেখো একটা গাছের মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলো লিখলেই দেখবা পার্থক্য হয়ে গেছে। দেখো কি কি থাকে? মূল। তাহলে পোয়েসির মূল কেমন, মালভেসির মূল কেমন? কাণ্ড, পাতা। তাহলে মূল, কাণ্ড, পাতা গেল। এরপরে কি আসে? ফুল মানে পুষ্প। তারপরে কি থাকে? পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক বা গর্ভাশয় যেটা, এইগুলা থাকে, তাই না? তাহলে দেখো কয়টা পার্থক্য, 3 আর 3 6টা পার্থক্য কিন্তু এখানেই আমার চলে আসছে। আর শেষে আর দুইটা যদি লিখে দাও তাহলে খুবই ভালো। একটা হচ্ছে অমরা বিন্যাস, এটা কেমন? আর একটা হচ্ছে কোনো একটা উদাহরণ বৈজ্ঞানিক নাম লিখে দিবা, ঠিক আছে? তাহলে দেখো মূল, কাণ্ড, পাতা, ফুল, পুংস্তবক, স্ত্রীস্তবক, অমরা বিন্যাস, আর একটা হচ্ছে উদাহরণ। এই পার্থক্যের বিষয়গুলো লিখে ফেললে তোমার অর্ধেক কাজ শেষ। পারবো কিনা বলো? হ্যাঁ, কারোর কাছে ইজি লাগে, কারোর কাছে কঠিন লাগে, এটা খুবই স্বাভাবিক। কারোর কাছে ইজি লাগে, কারোর কাছে কঠিন লাগে, এটা খুবই স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ আমাদের সবার ব্রেনই আলাদা আলাদাভাবে ফাংশন করে, ঠিক আছে? সো কিছু অনেক কঠিন বিষয় আছে আমাদের কাছে অনেক ইজি লাগে, আবার অনেক সময় আছে অনেক ইজি বিষয় আমাদের কাছে বুঝতে অনেক কঠিন লাগে। আবার এটা ডিপেন্ড করে যে তুমি কিভাবে পড়তেছো, তোমার পড়ার স্টাইল কীরকম, তোমার পড়ার স্টাইলটা স্মার্ট কিনা, নাকি হ্যাঁ তুমি বোকার মতো মুখস্থ করতে চাও জিনিসপত্র, এগুলোর উপর ডিপেন্ড করে অনেক কিছু। সো তোমরা হ্যাঁ সবাই বলছে পারবো, ওকে পারবো, ওকে ঠিক আছে। তাহলে আমরা যাই পোয়েসি আর হচ্ছে
মালভেসি। তাহলে দেখো পোয়েসির ক্ষেত্রে আমাদের মেইন প্রথম জিনিসটা হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে উদাহরণ কি, উদাহরণ হচ্ছে একটা হলো ধান। পোয়েসি হচ্ছে বেসিক্যালি ঘাস জাতীয় উদ্ভিদ যেগুলা, সেগুলো হচ্ছে ধান আছে, আখ আছে, এই টাইপের জিনিসপত্র আছে। আর মালভেসির মধ্যে সবচেয়ে কমন উদাহরণ যেটা সেটা হচ্ছে আমরা জানি জবা। এখন তুমি চিন্তা করো এই ধানের দিকে তাকায় তাকায় তুমি চিন্তা করো কি কি হইতে পারে। ধান আর এটাতে হচ্ছে ধরো জবা, ঠিক আছে? এদের বৈজ্ঞানিক নামগুলো লিখে দিবা। বলো জবার বৈজ্ঞানিক নাম কি? হিবিস্কাস রোজা সিনেসিস, তাই না? সিনেনসিস। আর ধান কি? ধান হচ্ছে অরাইজা স্যাটিভা, তাই তো? অরাইজা স্যাটিভা, এটা তো পারি আমরা সবাই। হ্যাঁ সায়েদ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে লেট করে ফেলছো, আমরা একটা টপিক পড়ে ফেলছি অলরেডি। রেডি? হ্যাঁ, হিবিস্কাস রোজা সিনেনসিস। ওকে, তাহলে দেখো মূল, ধানের মূলটা কিরকম তুমি চিন্তা করো। ধান জিনিসটা দেখতে কিরকম? এরকম একটা লম্বা শাখার মতো, এখানে এরকম ধান হয়, তাই না? এখানে ধান থাকে ছোট ছোট। এর মূলটা থাকে হচ্ছে এরকম, মানে এক গুচ্ছ মূল থাকে, এক গুচ্ছ। এই জন্য এইটাকে বলে গুচ্ছ মূল। কি বলে? মূলটা হয় গুচ্ছ মূল। আর জবার ক্ষেত্রে এটা হয় প্রধান মূল। প্রধান মূল মালভেসিতে হয় প্রধান মূল, ঠিক আছে? ওকে, এবার আসো হচ্ছে কাণ্ড। তাহলে ধানের কাণ্ডটা কেমন হয় তুমি চিন্তা করো। ধানের কাণ্ডটা কেমন হয়? এটা নলের মতো হয়, নলের মতো লম্বা, তাহলে নলাকার হয়। আবার এর ভিতরে কিছুটা কি থাকে? ফাঁপা থাকে, তাই না? এর ভিতরে কিছুটা ফাঁপা থাকে। কিন্তু জবার কাণ্ড তুমি চিন্তা করো, জবার ডালটা বা কাণ্ডটা কেমন হয়? এটা কিন্তু কিছুটা কাষ্ঠল, কাঠের মতোই, ধানেরটার মতো এরকম ফাঁপা না, বুঝছো? এটা কিন্তু কিছুটা কাষ্ঠল হয়। আবার কিছু শাখা প্রশাখাও কিন্তু থাকে কাণ্ডে, তাই না? শাখান্বিত থাকে, তাহলে শাখান্বিত লিখে দিলাম। এইবার আসো পাতা কেমন হয় তুমি চিন্তা করো। ধান গাছের কথা চিন্তা করো, ধান গাছের পাতা কেমন? পাতার ক্ষেত্রে শিরাবিন্যাসটা কেমন, এটা ইম্পর্টেন্ট। তো এখানে যদি তুমি একটু জুম করো তুমি দেখবা ধানের যে পাতা থাকে এই পাতার শিরাবিন্যাস, মানে এই যে শিরাগুলো কেমন থাকে? একদম এরকম সমান্তরাল। পাতার শিরাবিন্যাস সমান্তরাল। মানে এই আবৃতবীজির মধ্যে দুইটা হইলেও পোয়েসি এবং মালভেসির মধ্যে আবার মালভেসির বৈশিষ্ট্যগুলা বেশি উন্নত। তুমি এইভাবে করে মনে রাখবা, পোয়েসি এবং মালভেসির মধ্যে মালভেসির বৈশিষ্ট্যগুলো আবার বেশি উন্নত। তাহলে শিরাবিন্যাস হচ্ছে এখানে সমান্তরাল, আর এইটার ক্ষেত্রে শিরাবিন্যাসটা হচ্ছে জালিকাকার। জবার পাতা দেখছো কেউ? ঠিক আছে, অনেক এরকম 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 এরকম, হ্যাঁ, জালিকাকার। শিরাবিন্যাসটা হবে জালিকাকার। ওকে, আচ্ছা, পাতা গেল। এবার ফুলে আসো। এইটার পোয়েসির যে ফুল এটা কিন্তু সম্পূর্ণ, মানে ধানে তো তুমি দেখছো ধান গাছে তো আসলে তেমন কোনো ফুল হয় না। সো এখানে হয় হচ্ছে তোমার অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল, এবং অসম্পূর্ণ ফুল মানে কি? ফুলের যে 5টা স্তবক থাকার কথা, 5টা স্তবকের সবকিছু আসলে থাকে না। এবং এদের যে ফুলের পুষ্পপুট বা পুষ্পপত্র এইগুলা 3-এর গুণিতক হয়। কতর গুণিতক? 3-এর গুণিতক। এই 3-এর গুণিতকটাকে তুমি লিখতে পারো ত্রংশক। কি বলে? ত্রংশক। আর জবার ফুল কিন্তু একদম সম্পূর্ণ ফুল, কারণ কি? এইখানে ফুলের যে 5টা স্তবক থাকার কথা এটা আমরা দেখবো একটু পরে, যখন পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক পড়বো তখন আরো সুন্দর মতো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জবার ফুলটা সম্পূর্ণ ফুল, এটা পুষ্পপত্রগুলো 4 বা 5 বা এর গুণিতক হয়।
ঠিক আছে, এই জন্য এটাকে বলে পেন্টামেরাস বা টেট্রামেরাস বলে। ঠিক আছে, পেন্টা মানে 5, টেট্রা মানে 4, সো পেন্টামেরাস বা টেট্রামেরাস বলা হয়। তাহলে পারবো না? ওকে, আচ্ছা এবার আসো হচ্ছে পুষ্প গেল, তাহলে এবার আসো পুংস্তবক আর হচ্ছে স্ত্রীস্তবক। পুংস্তবকের মধ্যে এটাই লিখবা, পুংকেশর থাকে, তিনটা, আর ওইখানে পুংকেশর থাকে অসংখ্য, পুংকেশর থাকে অসংখ্য। ঠিক আছে, স্ত্রীস্তবক এইখানে গর্ভপত্র থাকে 1, এইখানে থাকে গর্ভপত্র অনেক বেশি, 5 থেকে 10। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অবশ্যই লিখতে হবে সেটা হচ্ছে অমরা বিন্যাস। অমরা বিন্যাসটা অবশ্যই লিখবা। ঠিক আছে, এইটার অমরা বিন্যাস হচ্ছে মূলীয়, গুচ্ছমূল এবং মূলীয় একসাথে মনে রাখবা, মূলীয়, এটার মূল হচ্ছে গুচ্ছমূল। আর জবার অমরা বিন্যাসটা কেমন? অক্ষীয় বা অ্যাক্সিয়াল, অক্ষীয়। ঠিক আছে, তাহলে আর সাথে তো উদাহরণ আমরা লিখে দিব, ধান আর জবা। তাহলে এই হচ্ছে আমার পার্থক্য, মূল, কাণ্ড, পাতা, ফুল, পুংস্তবক, স্ত্রীস্তবক, অমরা বিন্যাস, উদাহরণ। এই কয়টা পার্থক্য তুমি যদি এইভাবে গুছায়, তোমাদের বইতে কিন্তু আবার হাবিজাবি অনেক কিছুই লেখা আছে, সব কিছু লিখবা না, বুঝছো? জবা ফুল গাছ আছে কারোর বাসায়? কার বাসায় আছে জবা ফুল গাছ? জবা ফুল গাছ আছে কারোর বাসায়? তোমার আছে লাল জবা? রিমিয়া বলছে আগে ছিল। আব্দুল্লাহ আছে, হ্যাঁ। এসএস নিতে হবে না, আমি ক্লাসের স্লাইড তো দিয়ে দিই তোমাদের ক্লাসের শেষে, পরে হচ্ছে তোমরা দেখবা এটার কমেন্টেও আছে এবং এটার ক্যাপশনেও দিয়ে দিছি। পাশের বাসায় যাও, এটা দুষ্টু ছেলে পেলে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দুইটা পার্থক্য এবং বৈশিষ্ট্য কিন্তু একসাথে পড়ে ফেললাম। তাহলে পোয়েসির বৈশিষ্ট্য আসলে এগুলো লিখে দিবা, মালভেসির বৈশিষ্ট্য আসলে এগুলা লিখে দিবা, কেমন? তাহলে আমাদের দুইটা বড় বড় টপিক কিন্তু আসলেই পড়া শেষ হয়ে গেল। এখন ধরো এগুলার যদি গুরুত্ব আসে, অর্থনৈতিক গুরুত্ব একটা একটা করে লিখে দিবা, আমি দেখাই দিব অর্থনৈতিক গুরুত্ব কি লিখতে হবে। তার আগে চলো আমরা একটু কি পড়ি, পুষ্প সংকেত পড়ে আসি। পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক। আচ্ছা, প্রথমে আমরা দেখি হচ্ছে জবারটা। আচ্ছা, ধান আর জবা পাশাপাশি দেখি, তাহলে সুবিধা হবে জিনিসটা। তোমার আসে হচ্ছে পুষ্প প্রতীক আর পুষ্প সংকেত। কেন এই অধ্যায়ের সিকিউরটা লিখতে বলি, কারণ হচ্ছে তুমি যদি ছোট্ট করে পুষ্প প্রতীকটা ঠিকঠাক মতো লিখে দিয়ে আসতে পারো, তাতে কিন্তু তোমার মার্কস চলে আসবে, বুঝছো? আর যদি পুষ্প প্রতীকটা আঁকায় দিয়ে আসতে পারো, মার্কস চলে আসবে, খুব ইজিলি দ্রুত মার্কস পাওয়া যায়।
তো প্রথমে দেখো এই সাইড হচ্ছে ধান, আর এই সাইডে আমরা লিখব হচ্ছে জবা। ধানের তো পুষ্প প্রতীক লেখা তো তোমরা সবাই পারো, তাই না? তো প্রথমে আমি জবারটা দেখাই। দেখো জবার পুষ্প প্রতীক কিভাবে লেখে? পুষ্প প্রতীক তো না, সংকেত আর কি। প্রথমে সংকেত, পুষ্প সংকেত। তুমি যদি সংকেত লিখতে পারো, দেখে দেখে তুমি ছবিটাও আঁকাইতে পারবা, ঠিক আছে? তাহলে সংকেতে আমরা প্রথমে এরকম একটা গোল্লা দিয়ে মাঝখানে এরকম একটা প্লাস দিলাম। এটার মানে কি? এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে প্রথমে প্রতিসম কেমন, ফুলটা কি ধরনের প্রতিসাম্যতা আছে এটা লিখতে হবে। এইটা মানে হচ্ছে বহু প্রতিসম ফুল। বহু প্রতিসম, তোমরা দেখছো না জবার ফুলগুলো এই যে ধরো এরকম থাকে, হ্যাঁ এরকম থাকে। এরকম থাকে। সো একে তুমি যেদিক থেকেই কাটো এ প্রতিসম হবে। সো যেদিক থেকেই কাটো, বুঝছো? সো এই জন্য জবার ফুলকে বলে হচ্ছে বহু প্রতিসম ফুল। এই জন্য আমরা প্রথমে হচ্ছে প্রতিসাম্যতা দিলাম। এরপরে আসো, জবা কি একলিঙ্গ ফুল নাকি উভলিঙ্গ ফুল? আমরা জানি জবা উভলিঙ্গ ফুল, তাইলে আমরা মেল ফিমেল দুইটাই দিব। এটা হচ্ছে উভলিঙ্গের সংকেত। এটা কিসের সংকেত? উভলিঙ্গের সংকেত। এরপরে আমরা কি কি দিব দেখো, এরপরে দিব উপবৃতি। সবার বাইরে থাকে উপবৃতি, তাহলে উবৃ। তারপরে থাকে বৃতি, উপবৃতি বৃতি। তারপরে হচ্ছে দল বা করলা, যেটাকে বলে দল। তারপরে হচ্ছে পুং, আর সবার শেষে হচ্ছে গ বা গর্ভাশয়টা কেমন, ঠিক আছে? এই পাঁচটা জিনিস, উপবৃতি, বৃতি, দল, পুং মানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক, গর্ভাশয়টা তার কেমন, ঠিক আছে? তাহলে উপবৃতি, বৃতি, দল এগুলো আমরা সব শর্টকাটে লিখতে হবে, ঠিক আছে? উপবৃতি মানে উবৃ, তারপর হচ্ছে বৃতি, দল, পুং, গ। আচ্ছা, এখন জবার ম্যাজিক নাম্বারটা হচ্ছে 5। জবার ম্যাজিক নাম্বার কত? 5। তাহলে দেখো সবই 5। ওর উপবৃতি কয়টা আছে? 5টা। বৃতি কয়টা আছে? 5টা, কিন্তু 5-এ একটা ব্র্যাকেট আছে। ব্র্যাকেট কথাটা মানে হচ্ছে বৃতিগুলো যুক্ত। আমরা যখন ছবি আঁকবো তখন আরো ভালো পরিষ্কার হবে। আচ্ছা, দল কয়টা? 5টা। এটা কিন্তু যুক্ত না, মুক্ত, ঠিক আছে? এটা টুইস্টেড বলে। টুইস্টেড মানে কিন্তু যুক্ত না। আচ্ছা, এরপরে কি? পুং। পুংকেশর অসংখ্য থাকে। আমরা পড়ছি জবার পুংস্তবকে অসংখ্য পুংকেশর থাকে। তাহলে পুংকেশরে দিব আমি আলফা, এবং এই আলফা প্রতিটা পুংকেশর কিন্তু যুক্ত অবস্থায় থাকে, এই জন্য আমি দিব ব্র্যাকেট। আর গর্ভাশয় এটা কয়টা থাকে? এটাও থাকে সেম 5টা এবং যুক্ত। এখন এই গর্ভাশয়ে গর্ভের নিচে একটা দাগ আছে, নিচে একটা দাগ দিতে হবে, এখানে একটা দাগ দিতে হবে, আর এই দল আর পুংয়ের মাথায় একটা দাগ দিতে হবে, ঠিক আছে? এটা কেন দিলাম এটা আমি একটু পরে বলবো। গর্ভাশয় দিলাম কারণ হচ্ছে এটা হচ্ছে অধিগর্ভ, মানে গর্ভাশয়টা উপরে থাকে, বাকি জিনিসপত্র নিচে থাকে, এটাকে আমরা বলি অধিগর্ভ, এই জন্য আমরা নিচে দাগ দিছি। আর দল আর পুং এটার উপরে দাগ দিছি কেন, একটু পরেই বুঝাচ্ছি। ওকে, তাহলে লেখা বুঝছি। এই আজে বাজে যদি কেউ কমেন্ট করো তাকে আমি একদম ক্লাস থেকে ব্যান করে দিব, ওকে ব্লক করে দিব ক্লাস থেকে। শেষ। সো যারা যারা এই যে আজে বাজে কমেন্ট করবা এগুলাকে আমি ক্লাস থেকে ব্যান করে দিব।
ওকে, তাইলে আমরা সংকেতটা বুঝতে পারছি। সংকেত যদি বুঝে থাকি, এইবার দেখো আমরা ছবিটা কিভাবে আঁকবো। দেখো ছবিটা আঁকা দেখো, প্রথমে একবার দেখবা, এরপরে তুমি তাড়াতাড়ি আঁকতে পারবা, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদেরকে দিতে হবে একটা মাতৃ অক্ষ। এই যে আমি একটা গোল্লা দিলাম, এটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ, একটা গোল দিলাম, এটা হচ্ছে মাতৃ অক্ষ, ঠিক আছে? এরপরে আমরা প্রথমে দিব হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তিটা সহজে আঁকার সিস্টেম হচ্ছে তুমি এরকম একটা প্রথমে গোল দিবা, ঠিক আছে? কম্পাস দিয়ে এরকম একটা গোল দিবা। তো আমি হাত দিয়ে একটা রাফ একটা গোল দিচ্ছি, তোমরা কম্পাস দিয়ে দিতে পারো, তাহলে খুব সুন্দর হবে, ঠিক আছে? আমারটা এত সুন্দর হবে না যেহেতু আমি হাত দিয়ে দিছি। ওকে, আচ্ছা, দিয়ে এবার একটু মাঝখান দিয়ে মুছে দিতে হবে। 2 3, এত মুছে যায় কেন? তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5। এই যে দেখো আমরা 5টা উপবৃত্তি দিলাম, ঠিক আছে? উপবৃত্তিগুলোকে একটু সুন্দর করে এইরকম একটু মাথাটা 3 কোণা করে দিতে হবে। ওকে, একটা দাগ দেওয়ার পরে জাস্ট মাথা এরকম করে দিতে হবে, মাথা এরকম করে দিবা। ওকে, গেল? তাহলে এই হয়ে গেল হচ্ছে আমাদের কি উপবৃত্তি। কেমন? উপবৃত্তি। উপবৃত্তি কয়টা দিলাম? উপবৃত্তি দিলাম 5টা। হলো? উপবৃত্তি দিলাম আমরা কয়টা? 5টা। ওকে, শেষ। আচ্ছা, এইবার দিব বৃত্তি। বৃত্তি আছে কয়টা? 5টা। তাহলে দেখো আমরা 5টা বৃত্তি দিই ঠিক সেম এরকম করে, বাট এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে দিতে পারো, তাহলে সুন্দর লাগবে। বৃত্তিটা অন্য কালার দেই, ধরো এই হচ্ছে 1 2 3 4 5। তাহলে 5টা বৃত্তি আছে, তো 5টা বৃত্তি একটু কাছাকাছি দিই। ওকে, 5টা বৃত্তি, এই বৃত্তিগুলোরও মাথাটা এরকম করে দিবা। দেখো আমি প্রথমে আস্তে আস্তে আঁকাচ্ছি, পরে দেখাবো যে এটা কিভাবে তোমরা 1 মিনিটে আঁকাতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তি দেওয়া হয়ে গেল, 5টা বৃত্তি। ওকে, দেখো আমরা কিন্তু সংকেত দেখে দেখেই আঁকতেছি। এখন 5টা বৃত্তি, এখানে আমরা একটা ব্র্যাকেট দিছিলাম, মনে আছে? তাহলে এই 5টা বৃত্তি যুক্ত, আমি জাস্ট এই যে এভাবে যুক্ত করে দিলাম। কি করে দিলাম? যুক্ত করে দিলাম, এভাবে করে যুক্ত করে দিলাম। তাহলে উপবৃত্তি হয়ে গেল, বৃত্তি হয়ে গেল, এটার নাম কি? উপবৃত্তি। ব্লুটা হচ্ছে বৃত্তি। হলো 5টা। বৃত্তির পরে কি ছিল? বৃত্তির পরে ছিল হচ্ছে দল। দল ছিল কয়টা? 5টা। দল টাকাটা একটু ট্রিকি, দেখো দলও 5টা তুমি দিবা, কিভাবে দিবা দেখো। প্রথমে এই যে একটা দিলা, প্রথমে শুরু করবা এর মাথার উপর থেকে। দলটা হয় হচ্ছে টুইস্টেড, জবার দলকে আমরা বলি টুইস্টেড। টুইস্টেড মানে কি? এর মাথার উপর থেকে শুরু হবে, আরেকটার নিচে গিয়ে শেষ হবে। মাথার উপর থেকে শুরু হবে, আরেকটার নিচে গিয়ে শেষ হবে। মাথার উপর থেকে শুরু হবে, আরেকটার নিচে গিয়ে শেষ হবে। কয়টা হলো? 1 2 3 4। এটার মাথার উপর থেকে শুরু হবে, এটার মাথার নিচে গিয়ে শেষ হবে। বুঝতে পারছো? এটা কিন্তু টুইস্টেড, কিন্তু দেখো কোনোটা কিন্তু যুক্ত না। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা 5-এ কোনো ব্র্যাকেট দেইনি। তাহলে দল হচ্ছে আমার কয়টা? 5টা, কিন্তু এরা কিন্তু টুইস্টেড। সো তুমি এটা লিখে দিতে পারো চাইলে, টুইস্টেড। দল লিখে দিতে পারো টুইস্টেড, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, এই গেল হচ্ছে আমাদের দল। এইবার আমাদের রাখতে হবে পুংস্তবক আর স্ত্রীস্তবক। দেখো খুব সহজ, ভেতরে এইরকম একটা গোল্লা দিবা, এই গোল্লার উপরে তুমি জাস্ট পুংস্তবকগুলা আঁকাবা, পুংকেশরগুলো আঁকাবা। এটা হচ্ছে তোমার পুংস্তবক, এর উপরে তুমি অসংখ্য পরিমাণে পুংকেশর আঁকাবা। এরকম গোল্লা গোল্লা দিলে ছাতার মতো হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার সব পুংকেশর, ঠিক আছে? বুঝতে পারছি? এগুলো হচ্ছে আমার অসংখ্য পুংকেশর। অসংখ্য কেন? এই যে দেখো আমি ইনফিনিটি দিছিলাম, ঠিক আছে? ইনফিনিটি বা আলফা, তুমি যেটাই দাও হবে। তাহলে
পুংকেশর অসংখ্য, দ্যাটস আমি যে কয়টা মন চাই দিব। এখন এই যে দেখো এদের দুইজনের মাথার উপরে একটা দাগ আছে, মানে এর পুংস্তবকটা দললগ্ন, দলের সাথে লেগে থাকে, দলের সাথে লাগা অবস্থায় থাকে, লগ্ন অবস্থায় থাকে। এই জন্য আমি এইখানে পুংস্তবকটাকে দলের সাথে এইভাবে করে কানেক্ট করে দিব, এইভাবে করে এক একটা দাগ দিয়ে আমি কানেক্ট করে দিব, দাগ দিয়ে আমি কানেক্ট করে দিব, এটাকে বলে দললগ্ন। ঠিক আছে, গেল। তাহলে আমার পুংস্তবক গেল। এইবার আসো স্ত্রীস্তবক। গর্ভাশয় কয়টা আছে? 5টা। তাহলে ভিতরে 5টা জাস্ট গর্ভাশয় আমরা এঁকে ফেলি। কিভাবে আঁকবো? এই যে 1 2 3 4 5, এই হচ্ছে আমার 5টা গর্ভাশয়। ঠিক আছে, এই মাঝখানে 2টা করে এমনি করে তুমি চাইলে দাগ দিতে পারো, নাও দিতে পারো। তাহলে এই হচ্ছে আমার জবার পুষ্প প্রতীক। তাহলে কি লিখবো আমরা? চিত্র পুষ্প প্রতীক জবা। তাহলে পারবো না এটা এখন আঁকতে সবাই। প্রথমে একটা মাতৃঅক্ষ দিবা, 5টা উপবৃত্তি, 5টা বৃত্তি যুক্ত করে দিব। এরপরে দল দিব 5টা, সেটাকে দিব টুইস্টেড করে। পুংস্তবক দিব ইচ্ছা মতো অনেকগুলা, ভেতরে 5টা দিব গর্ভাশয়। ঠিক আছে, তাহলে জবার সংকেত এবং পুষ্প সংকেত, পুষ্প প্রতীক দুইটাই পারবো। পারবো কিনা? কঠিন নাকি সহজ আমাকে বলো, খুব কিন্তু কঠিন না। দলটা কেমনে আঁকাইলেন আবার বোঝান। আচ্ছা দেখো, এই যে আমি দেখাই দিই, দলটা হচ্ছে প্রথমে একটা দিবা, এই 1 দিয়ে শুরু করবা, যেটা তুমি প্রথমে দিছো এটার মাথার উপর থেকে শুরু করবা, এই যে। আবার পরেরটা এর মাথার উপর থেকে শুরু করবা, তারপরেরটা এর মাথার উপর থেকে শুরু করবা। এখন শেষেরটা কি করবা? 1 2 3 4টা দিছো, শেষেরটা কি করবা? এর মাথার উপর থেকে শুরু করছো, এর মাথার উপরে তো শেষ করতে পারবা না, এই নিচে গিয়ে শেষ করবা। বুঝতে পারছো? এই একটা দিবা প্রথমে, দিয়ে পরেরটা তার মাথার উপর থেকে শুরু করবা, দ্যাটস ইট, আর কিছুই না। পরে একটু এই যে এরকম কোনা করে দিতে পারো, ছবিতে দেখতে ভালো লাগবে। এই কিন্তু এটা কিন্তু লাগাই দেওয়া যাবে না, বুঝছো? পরেরটার সাথে কিন্তু এই যে লাগাই দেওয়া যাবে না, এটা ফাঁকা রাখতে হবে, এটা কিন্তু ফাঁকা রাখতে হবে। বোঝা গেছে? দেখো এটাকে বলে টুইস্টেড, এটা কিন্তু যুক্ত না, এই যে ফাঁকা ফাঁকা জায়গা আছে, কিন্তু এটাকে বলে টুইস্টেড। বুঝছো? ওকে, আশা করি সবাই পারবা এখন। ওকে, ঠিক আছে। এখন তাহলে ধরো দ্রুত আঁকতে হবে, কি করবা? চিন্তা করো, এই যে আবার প্রথম থেকে চিন্তা করো। তাহলে প্রথমে দেখো আমরা কতক্ষণে আঁকাইতে পারি আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা কতক্ষণে আঁকাইতে পারি আমরা একটু দেখি, মানে অ্যাকচুয়ালি আঁকাইতে কতক্ষণ লাগবে চলো আমরা একটু দেখি। টাইম ধরো, হ্যাঁ। ওকে, সো তাহলে আমরা টাইমার দিই, দেখি কতক্ষণ লাগে। সো প্রথমে আমি কি করব? প্রথমে এরকম একটা বড় গোল্লা দিব। ঠিক আছে, গোল্লাটা যদিও ভালো হয় নাই, তারপরে বড় একটা গোল্লা দিব। এইভাবে কেটে 5টা ভাগ বানাবো, 1 2 3 4টা হয়েছে আসলে, এই হলো 5টা। তাহলে আমি 5টা ভাগ দিলাম, এটা হচ্ছে আমার উপবৃত্তি, এটা হচ্ছে আমার উপবৃত্তি, এই হলো আমার উপবৃত্তি শেষ। এরপরে আমি দিব হচ্ছে ধরো বৃত্তি, তাহলে 1 2 3 4 5 এই দিলাম বৃত্তি। বৃত্তিগুলোকে আমার যুক্ত করে দিতে হবে, কারণ বৃত্তিগুলো আমার যুক্ত থাকে, বৃত্তিগুলো 5টা থাকে যুক্ত, বৃত্তিগুলো 5টা থাকে যুক্ত। দিলাম আমি, এই যে দিলাম 5টা বৃত্তি, দিলাম 5টা বৃত্তি, উপবৃত্তি গেল, বৃত্তি গেল। এরপরে দলটাকে আমি দিব একটু টুইস্ট করে, তাই না? টুইস্ট করে দিব, একটা দল দিলাম, এর মাথার উপর দিয়ে দিলাম আরেকটা, এর মাথার উপর দিলাম আরেকটা, এর মাথার উপর দিয়ে দিলাম আরেকটা, এর মাথার উপর দিয়ে দিলাম আরেকটা, হয়ে গেল হচ্ছে আমার দল, হয়ে গেল কি আমার দল। তাহলে দলও আমার হয়ে গেল। ওকে, আচ্ছা, দল আমার হয়ে গেল। এরপরে আমার দিতে হবে কি? পুংস্তবক আর স্ত্রীস্তবক। একটা গোল্লা দিব বড়, এরকম এরকম ছোট ছোট দাগ দিব তার মাথার উপরে, জাস্ট আমি কি বসাই দিব? এরকম গোল্লা বসাই দিব। এগুলো হচ্ছে আমার পুংকেশর, এগুলো হচ্ছে আমার পুংকেশর। দলের সাথে লগ্ন অবস্থায় থাকে, এই জন্য দলের সাথে পুংস্তবকটাকে আমি এরকম কানেক্ট করে দিব, দিলাম, শেষ। এরপরে সবার শেষে আমার ভিতরে থাকবে হচ্ছে আমার স্ত্রীস্তবক, দ্যাটস ওয়াই আমি
5টা 1 2 3 4 5টা স্ত্রীস্থাবক দিয়ে দিলাম, আমার আঁকা খতম। ঠিক আছে, এখন জাস্ট এগুলাকে যদি একটু চাইলে তুমি মোটা করে ভরাট করে দিতে পারো, এগুলাকে জাস্ট ভরাট করে দিতে পারো, এই এই জাস্ট ভরাট করে দিলে সুন্দর মতো তোমার আঁকা হয়ে গেল। ঠিক আছে, এই কতক্ষণ লাগছে দেখো, 2 মিনিট লাগছে, জাস্ট 2 মিনিট। আমি তো বলে বলে আঁকাচ্ছি, এটা যদি তুমি প্র্যাকটিস করো তোমার 2 মিনিট লাগবে, খুব বেশি টাইম লাগবে না। এই যে শেষ। ঠিক আছে, তাহলে 2 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। ওকে, আর যদি শুধু এটা না আসে, ধরো পার্থক্য আসে বা কোথাও আসলে আসে নাই, ছবি আসে নাই, এমনি মালবেসির বৈশিষ্ট্য লিখতে বলছে, তখনও তুমি ছবিটা বা জবার একটা অর্থনৈতিক গুরুত্ব লিখতে বলছে বা কিছু একটা লিখতে বলছে বা সেখানে হয়তো পুষ্প প্রতীকটা রিলিভেন্ট তুমি দিতে পারবা, তখন তুমি খুব কুইকলি এভাবে আঁকায় দিতে পারবা। ঠিক আছে, কুইকলি আঁকা দিতে পারবা। ওকে, এইটা গেল হচ্ছে আমাদের জবা, পারবো না? তাহলে পুষ্প সংকেতটা যদি আমি বুঝে বুঝে পারি, আমি যদি বুঝে বুঝে পারি, তাহলে আমি পুষ্প প্রতীকটাকেও বুঝে বুঝে আঁকতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ধানেরটা, ধানেরটা জবার মতো এত মানে মিলবে না তোমার, কিন্তু সহজ আছে। দেখো ধানের পুষ্প প্রতীক, ধানের পুষ্প প্রতীক হচ্ছে জবাতে উপমঞ্জরি বা মঞ্জরি ছিল না, কিন্তু ধানের যে পুষ্প সংকেত তার মধ্যে উপমঞ্জরি এবং মঞ্জরি এই দুইটা কথা লিখতে হবে। তার মানে ধানে উপমঞ্জরি থাকে, মঞ্জরি থাকে। ঠিক আছে, মঞ্জরি পত্র উপমঞ্জরি পত্র, প্রথমে মঞ্জরি পত্র লিখতে পারো, মঞ্জরি পত্র উপমঞ্জরি পত্র। আচ্ছা, এরপরে ওই যে ওই নিয়মে তাহলে প্রথমে লিখতে হবে প্রতিসাম্য। এর প্রতিসাম্যতা কেমন, এইরকম একটা ক্রুশের মতো দাগ দিবা, প্লাসটা নিচে বড় করে দিবা আর কি। ঠিক আছে, এটা মানে হচ্ছে 1 প্রতিসম। ধান কি 1 প্রতিসম, এটা কিন্তু বহু প্রতিসম না। জবা যেরকম বহু প্রতিসম, ধান হচ্ছে 1 প্রতিসম। ঠিক আছে, ধান উভলিঙ্গ, তাহলে আমি দিলাম উভলিঙ্গ, শেষ। ওকে, আচ্ছা এরপরে আসো উপবৃতি বৃতি, এইগুলা কিন্তু ধানের মধ্যে কিছু নাই, ধানের মধ্যে উপবৃতি বৃতি নাই। এখানে প্রথমে লিখবা পু বা পুষ্পপুট, এরপরে হচ্ছে পু, আর সবার শেষে হচ্ছে গ বা গর্ভাশয়। এই তাহলে এখন চিন্তা করো কি কি হবে, এটা একটু মুখস্থ করে ফেলবা। এটাতে লিখবা পুতে 2, এখানে 3 + 3 এবং যুক্ত গর্ভাশয়ে হচ্ছে 1, গর্ভাশয়ে কি 1 এবং এটা অধিগর্ভ, এই জন্য নিচে একটা দাগ দিতে হবে। এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে লিখতে হবে, একটা জিনিসও মিস করা যাবে না, মিস করলে কিন্তু মার্কস পাবা না। ঠিক আছে, ওকে। এখন দেখো এটা আঁকবা কিভাবে, পুষ্প প্রতীকটা কিভাবে আঁকবা সহজে দেখায় দেই। প্রথমে নিচে এমন একটা দাগ দিবা, ভি এর মতো আঁকবা, আঁকলা ভি এর মতো। এবার এই মাথা একটা এরকম গোল্লা দিবা। ঠিক আছে, ওই যে আমরা ভূত আঁকি না, ওই টাইপের। সো মাথা একটা গোল্লা দিবা, নিচের দিকে এরকম একটা ভি আকৃতির জিনিস দিবা, শেষ। এই তাহলে এই যে যেটা ভি দিলা তুমি, ভি টাইপের দিলা, এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে লেমা। এটার নাম কি? লেমা। আর উপরে যে গোল্লাটা দিলা এটার নাম হচ্ছে প্যালিয়া। তাহলে লেমা আর একটা হচ্ছে প্যালিয়া, একটা কি লেমা আর একটা হচ্ছে প্যালিয়া। ঠিক আছে, এইবার তুমি জাস্ট পুংস্তবক আর স্ত্রীস্তবক দাও। পুংস্তবক কয়টা আছে? 6টা। তুমি জাস্ট এইখানে এরকম করে 1 2 3 4 5 6টা দিলা, আর লেটস সে একটা স্ত্রীস্তবক দিয়ে দাও মাঝখানে। এই তাহলে এই হচ্ছে তোমার স্ত্রীস্তবক হয়ে গেল। তাহলে পুংস্তবক জাস্ট মার্ক করে দাও, এটা তোমার হচ্ছে গর্ভাশয়, এগুলো হচ্ছে পুংস্তবক। ওকে, তাহলে পুংস্তবক গেল, গর্ভাশয় গেল, আমার লেমা গেল, প্যালিয়া গেল। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে লোডিকিউল। এখানে জাস্ট ছোট্ট করে 2টা দাগ দিবা, এই একটা দাগ, এই একটা দাগ, এই 2টা দাগের নাম দিবা লোডিকিউল।
এটা একটু কঠিন মনে হতে পারে, বাট টার্মগুলো একটু মুখস্থ করে ফেললে আর কঠিন লাগবে না। লেমা প্যালিয়া, দুই পাশে দুইটা লডিকিউল, মাঝখানে একটা গর্ভাশয় এবং 6টা হচ্ছে তোমার পুংস্তবক। এই 6টা পুংস্তবক 3 + 3, দুই পাশে থাকে, এক পাশে 3টা আর এক পাশে 3টা থাকে। গর্ভাশয়ের এক পাশে 3টা থাকে আর এক পাশে 3টা থাকে। ঠিক আছে, গেল। এই হচ্ছে পুষ্প প্রতীক ধানের। ভূতের মন খারাপ, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কি কি পড়লাম দেখো। নগ্নবীজি আবৃতবীজি এটার বৈশিষ্ট্য এবং পার্থক্য, পোয়েসি মালভেসি বৈশিষ্ট্য পার্থক্য, ধান এটার পুষ্প সংকেত পুষ্প প্রতীক, জবা তার পুষ্প সংকেত পুষ্প প্রতীক। এই 6টা জিনিসকে আমরা পারবো কিনা বলো। সবার শেষে শুধু আমরা গুরুত্ব, সবার শেষে আমরা পড়বো হচ্ছে গুরুত্ব। এটা আমি তোমাদেরকে বুঝাই দিব যে কিভাবে পড়তে হবে বই থেকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কি সবাই বুঝছি? এই পর্যন্ত কি সবার ক্লিয়ার হয়েছে নাকি বলো। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। ঠিক আছে, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আর বেশি কিছু নাই। এখন দেখো আমি তোমাদের বই থেকেই বলে দিই, তোমাদের বইতে তোমাদের যদি এডিশন হয়, কত এডিশন আছে তোমাদের বই আমি জানি, আচ্ছা এডিশন বাদ দিই, তোমাদের কাছে এক একজনের কাছে এক এক এডিশন বই। তোমাদের বইতে দেখবা গুরুত্ব কিভাবে লিখবে আমি বলে দিই। এই যে দেখো, পোয়েসি গোত্রের কয়েকটা উদ্ভিদ, গুরুত্বপূর্ণ উদ্ভিদ এখানে লেখা আছে, বাঁশ, ধান, ঠিক আছে, তারপরে হচ্ছে আখ, ইক্ষু, গম, ভুট্টা, বার্লি, অনেক কিছু আছে। তো এইগুলার গুরুত্ব কি, এগুলা মানুষজন খায়, চাষ করা হয়, এগুলো আমাদের আটা সুজি এটা সেটা এগুলা বানাইতে লাগে। তো বেসিক্যালি তোমরা এগুলা লেখো, কিন্তু যেহেতু তোমরা বাংলা কথাই লেখো এই জন্য তোমার মার্কস পাও না। কিভাবে লিখবা, যখন তোমার পোয়েসি গোত্রের গুরুত্ব আসবে, তুমি যদি দুইটা তিনটাও লেখো, তুমি যদি দুইটা তিনটাও লেখো, কিন্তু সেগুলার সাথে তুমি যদি বৈজ্ঞানিক নামটা লিখতে পারো, এইটা খুব কাজে দেয়। তাহলে তুমি আগে বৈজ্ঞানিক নামটা লিখবা, বৈজ্ঞানিক নামটা লিখবা, এবং ধান এবার আমাদের কি কাজে লাগে সেটা তুমি লেখো। এরপরে সেম ভাবে গম, সেম ভাবে ভুট্টা, সেম ভাবে বাঁশ, তুমি 4টাই লেখো বা 5টাই লেখো, বাট সেগুলোর সাথে বৈজ্ঞানিক নামটা লেখো এবং তার সাথে এক লাইন করে গুরুত্ব লেখো। দেখবা যে অটোমেটিক তোমার মার্কসটা কিন্তু বেড়ে যাবে। পুষ্প প্রতীক আসলে এই দুইটাই আসবে, ঠিক আছে, এর বাইরে আসবে না। ওকে, সেম ভাবে তোমার যখন মালভেসি বা জবা আসবে, বা জবা ছাড়াও আরো কি কি আছে মালভেসির মধ্যে দেখবা, জবা আছে, তারপরে হচ্ছে টিউলিপ আছে, তারপরে হচ্ছে ঢেঁড়স আছে। হ্যাঁ, তো এই ঢেঁড়স বা এইসব জিনিসপত্রের ওষুধি গুণাবলীগুলাও লিখবা। যেমন ঢেঁড়স কি ফাইবার জাতীয় খাবার, তাই না? তাহলে এইটা ফাইবার জাতীয় খাবার কি ডায়াবেটিস রোগী বা তাদের জন্য অনেক ভালো, বা সবার জন্য আসলে ভালো আঁশ জাতীয় খাবার। কেন এটা খাইলে মনে হয় যে আমার পেট ভরছে, কিন্তু আসলে ওইটার মধ্যে অনেক বেশি শর্করা থাকে না, ঠিক আছে, ফাইবার থাকে বেশি। সো দ্যাটস আমাদের বায়োলের মুভমেন্ট ভালো থাকে, আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণটা ভালো নিয়ন্ত্রণ করা যায়। সো এই ধরনের যে গুরুত্বগুলো আছে, যেমন 4 নাম্বার অনেকগুলো তুলা আছে, তার মধ্যে ধরো একটাই লিখো তুমি, কার্পাস তুলাই লিখো, কিন্তু এই যে যে কার্পাস তুলা এইটার নামটা তুমি লেখো, ঠিক আছে, বা কেনাফ, হিবিস্কাস ক্যানাবিনাস, এই যে বৈজ্ঞানিক নামটা লেখো এবং তারপরে তুমি গুরুত্বটা লেখো। এইভাবে করে তুমি যদি লেখো, এইভাবে করে তুমি যদি লেখো, তাহলে দেখবা যে খুব সুন্দর ভালো মার্কস চলে আসে, ঠিক আছে। তো আমি আর বাংলা কথা লিখে বোর্ড ভরাইতে চাচ্ছি না। এই দুইটা জিনিস তোমরা গুরুত্বগুলা বই থেকেই পড়বা, কিন্তু কিভাবে লিখলে ভালো মার্কস আসবে এটা কিন্তু আমি বলে দিলাম, বুঝছো। বৈজ্ঞানিক নামটা লিখবা, এরপরে এক লাইন করে গুরুত্ব লিখবা, এবং গুরুত্ব যখন লিখবা সাথে করে একটা ছবি আঁকায় দেওয়ার চেষ্টা করবা। ধরো ওই যে জবা ফুলের ছবি আছে, জাস্ট একটা এরকম এরকম লম্বা করে দিয়ে একটা জবা ফুলের ছবি আঁকায় দিবা, এই মাঝখান দিয়ে একটা দিবা, পুংদণ্ড থাকবে, গর্ভাশয় থাকবে, এভাবে একটা ছবি আঁকায় দিবা, নিচে দিবা চিত্র জবা ফুল মালভেসি, জবার বৈজ্ঞানিক নাম দিয়ে দিবা। এইভাবে করে তুমি যদি খুব সুন্দর করে একটা ছবি, বৈজ্ঞানিক নাম এইগুলা থাকে তোমার খাতায় শুধু স্যার যে 10-এ 10 দিবে এমন না, যেই প্রশ্নটা হয়তো শেষে গিয়ে তুমি ভালো লিখতে পারো নাই, ওইটাতেও তুমি অনেক ভালো মার্কস পাবা, কারণ তোমার খাতার প্রথম দিকের ইমপ্রেশনটা খুব ভালো। বুঝতে পারছো? ওকে, তাহলে এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের ক্লাস, আর নাই। তো
সবাই আশা করি বুঝতে পারছো। নগ্নবীজি আবৃতবীজি তুমি যদি এইটুকুই খুব ভালো করে পড়ো, দেখবা যে তোমার কমন চলে আসছে, ঠিক আছে? বোর্ড পরীক্ষার জন্য অনেক কিছু পড়তে হয় না, অনেক কিছু জানতে হয় না, কিন্তু যেটা জানো এটা খাতায় গুছায় সুন্দর করে লিখে আসতে হবে, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? ওকে, তাহলে সবাই কারো কোনো কোয়েশ্চেন আছে? নেক্সট ক্লাসটা হচ্ছে তোমাদের, তাহলে আমরা কি কি কমপ্লিট করে ফেললাম দেখো, আমরা কি কি কমপ্লিট করে ফেললাম, আমরা নগ্নবীজি আবৃতবীজিও কিন্তু কমপ্লিট করে ফেললাম। ওকে, আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে অণুজীব, তোমাদের সুস্মিতা আপু নিবে আগামীকালকে। সো সবাই অবশ্যই ক্লাসটাতে জয়েন করে ফেলবা, কেমন? হ্যাঁ, শেষ। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ঈদের পরে আবার দেখা হইতে পারে তোমাদের সাথে, এই ক্লাসগুলো তোমাদের সুস্মিতা আপু নিবে, এরপরে আমরা ইনশাল্লাহ আবার জুলজি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর স্লাইডটা দিয়ে দিব আমি, কোনো অসুবিধা নাই। তারপর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপে জানাবা, আর ক্লাস কেমন লাগতেছে এটাও গ্রুপে জানাবা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।